যেই লক্ষ্মী মাংসটা খায় অমনি লক্ষ্মীর শরীর থেকে ডাইনি বেরিয়ে আসে। তুই আমার কিচ্ছু করতে পারবি না তান্ত্রিক, আমি অন্য প্রেতাত্মাদের থেকে অনেক বেশি শক্তিশালী। আর তুই কি না ওই কুয়োর মধ্যে আমায় বন্দি করবি? কি বলছিস তুই? আমি পারবো না? মূর্খ ডাইনি, আমার তন্ত্র শক্তির সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। তোর মতো কত প্রেতাত্মাকে আমি ওই কুয়োয় বন্দি করেছি। আমার তন্ত্র সাধনার কাছে তোর প্রেত শক্তি। এই বলে তান্ত্রিক মন্ত্র পড়তে থাকে আর ওই ডাইনিকে মন্ত্র শক্তি দ্বারা বেঁধে হাওয়ায় ভাসিয়ে ওই কুয়োর দিকে নিয়ে যায়। তারপর তাকে কুয়োর মধ্যে ফেলে দেয়। বঙ্কু, এই বঙ্কু, কোথায় গেলি? আজ্ঞে হুজুর, এই তো আমি। আজ্ঞা করুন। মন দিয়ে শোন, এই ডাইনি সত্যি অত্যন্ত শক্তিশালী। একে শুধু মন্ত্রের দ্বারায় কুয়োয় বন্দি রাখা যাবে না। তারপরেই তান্ত্রিক বিড়বিড় করে মন্ত্র পড়ে তার হাতে একটি জবা ফুল প্রকট করে আর জবা ফুলটি বঙ্কুকে দিয়ে বলে, এই নে, এই মন্ত্র পড়া জবা ফুলটা ওই কুয়োয় গিয়ে ফেলে দিয়ায়, তাহলে ওই ডাইনি চিরকালের জন্য কুয়ো থেকে বেরোতে পারবে না। ঠিক আছে হুজুর, যেমনটি আপনার আদেশ। বঙ্কু জবা ফুল হাতে মনের আনন্দে কুয়োর দিকে হেঁটে যায়। হাঁটতে হাঁটতে হঠাৎই হোঁচট খেয়ে বঙ্কু জবা ফুল গাছতলায় পড়ে যায় আর তার হাতের ফুলটা মাটিতে ঝরে পড়া ফুলের সাথে মিশে যায়। এই যা, সর্বনাশ হয়ে গেল। তান্ত্রিক বাবার দেওয়া জবা ফুলটা কোথায় গেল? কোন ফুলটা? এটা না, না 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 না, এটা না, এইটা। বঙ্কু জবা ফুল গাছের তলা থেকে একটা জবা ফুল তুলে নিয়ে কুয়োর কাছে গিয়ে সেটা ফেলে দেয়। তান্ত্রিক বাবা, আপনি যেমনটা বলেছিলেন আমি ঠিক তেমনটাই করেছি। এবারে আমার কাজে কোনো ভুল হয়নি। ঠিক আছে, ঠিক আছে, এমনিতেও তোর দ্বারা কোনো কাজ ঠিক করে হয় না। এটা যখন ঠিকঠাক করেছিস তাহলে তো খুব ভালো কথা। এবার পাশে বস, আমি যেমন করে ধ্যান করছি তুইও শুরু কর। তান্ত্রিক তার চেলাকে নিয়ে ধ্যান করতে শুরু করে আর ওদিকে ডাইনি বেরিয়ে বলে, ওই ভণ্ড তান্ত্রিক নাকি আমায় চিরকালের জন্য বন্দি করবে। আর এই গ্রামের আশেপাশে ডাইনির বেশে ঘুরে বেরিয়ে শিকার করলে চলবে না। ওই তান্ত্রিক ঠিক আমায় আবার ধরে ফেলতে পারে। আমি এখান থেকে অনেক দূরে অন্য কোনো গ্রামে উড়ে চলে যাই। এই বলে ডাইনি আকাশে উড়ে যায় আর উড়তে উড়তে সে যখন একটি গ্রামের উপর দিয়ে যাচ্ছিল তখন সে দেখে গোয়ালে একটি গরু ও তার দুটি ছানা বাছুর খামারে খেলা করছে। গরুটা বেশ হৃষ্টপুষ্ট আর খামারে অনেক ছাগল মুরগিও আছে দেখছি। না, একেবারে তো সব কটা খেতে পারবো না। যাই, ওই গরুর মধ্যে ঢুকে যায়। রোজ রাতে একটা একটা করে ছাগল মুরগি খাবো, তাহলে কেউ সন্দেহ করবে না। এই তোরা তাড়াতাড়ি আয়, দুধ খেয়ে নে আর ছোটাছুটি করিস না। আমি এবার একটু বিশ্রাম নেব। আমরা আর একটু খেলা করি না, তারপর যাচ্ছি। তখন ডাইনি গোয়ালের দিকে ওই গরুটার কাছে এগিয়ে যায় আর ডাইনি ওই গরুটার শরীরে ঢুকে পড়ে। তোরা দুজন এখনই আসবি কিনা বল, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়, আমার অনেক কাজ আছে। এই মা মনে হয় খুব রেগে গেছে, তাড়াতাড়ি চল। মায়ের গলার স্বরটাও কেমন যেন অন্যরকম লাগলো। হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস, চল তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। টুলু আর ভুলু গোয়াল ঘরে গিয়ে দুধ খেতে শুরু করে। তারপর তাদের খাওয়া হয়ে গেলে মা গরু বলে, এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, আমায় একদম বিরক্ত করবি না। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে তখন লক্ষ্মী গোয়াল থেকে বেরিয়ে এসে এক দানব আকৃতি গোভূতের রূপ ধারণ করে। তারপর খামারের মুরগির খাঁচার মধ্যে ঢুকে একটা আস্ত মুরগিকে চিবিয়ে খেতে থাকে। আর পরের দিন সকালবেলা রুমা গোয়াল ঘর পরিষ্কার করতে এসে দেখে তার সাধের লক্ষ্মী গাই তখনও ঘুমোচ্ছে। কি রে লক্ষ্মী, এখনো ঘুমোচ্ছিস? তোর বাচ্চাগুলোকে এখনো দুধ খাওয়াসনি? ওঠ তাড়াতাড়ি,
দুধ দেওয়ার সময় হয়ে গেছে তো। ঠিক তখনই রুমার সাধের লক্ষ্মী গাই উঠে দাঁড়িয়ে জোরে পা ছোড়ে, আর রুমার খুব জোরে চোট লাগে। কি রে লক্ষ্মী, তুই তো আমার এত পোষ্যদের মধ্যে সব থেকে শান্ত, আজ কি হলো তোর? তুই আমায় লাথি মারলি। আজ আমি তোকে ঘাস কেটে এনে দেব না, যা তুই মাঠে গিয়ে ঘাস খেয়ে আয়। তারপর লক্ষ্মী গাই তার 2 বাচ্চা টুলু ও ভুলুকে নিয়ে মাঠে ঘাস খেতে যায়। ওমা, এখানের ঘাস কত শক্ত, আমি ছিঁড়ে খেতে পারছি না। তুমি আমাকে ঘাস ছিঁড়ে দাও না মা। কত নাটক, ঘাস ছেড়ে দিতে হবে। আমি পারবো না, যা পারবি খা, না হলে শুকিয়ে থাক। আমি ওই পাশের জঙ্গল থেকে একটু ঘুরে আসছি। এই কথা বলে লক্ষ্মী পাশের জঙ্গলে ঢুকে যায়, আর সেখানে কিরে লক্ষ্মী গাই যে, আজ তুই তোর মালকিন ছাড়াই আমার জঙ্গলে ঢুকেছিস যে? আয়, আজ তোকে আমি চিবিয়ে খাবো। কি, তুই আমায় চিবিয়ে খাবি? দেখি তবে কে কাকে খায়। এই কথা বলে লক্ষ্মী গাই গোভূতের রূপ ধারণ করে। তারপর শিয়ালের দিকে ঝাঁপিয়ে পড়ে তাকে এক নিমেষে খেয়ে ফেলে। আমি হলাম মহাশক্তিশালী ডাইনি, আমাকে কিনা ওই শিয়াল চিবিয়ে খাবে? যাই, এবার ওই দুটো বাছুর ছানাকে নিয়ে আমাকে আবার গোয়ালে ফিরতে হবে। এই কথা বলে গোভূতের রূপ ছেড়ে লক্ষ্মী গাই বাচ্চাদের কাছে মাঠে ফিরে যায়। তারপর বলে, কি রে, তোরা একটুও ঘাস ছিঁড়তে পারিসনি? আমাদের তো গোয়ালে ফিরে যাবার সময় হয়ে এলো। মা, ও মা, তোমার মুখে এমন লাল দাগ কেন? ও কিছু না, একটা শক্ত লতা পাতা ছিঁড়ে খেতে গিয়ে অল্প কেটে গেছে। চল এবার আমরা ফিরে যাই। কিন্তু মা, আমাদের খুব খিদে পেয়েছে, আমরা একটুও ঘাস খেতে পারিনি। তাতে আমি কি করব? জঙ্গলে আমি আমার পেট ভরিয়ে নিয়েছি, এবার ফিরে চল। তারপর লক্ষ্মী টুলু ও ভুলুকে নিয়ে ফিরে আসে। আর রাত গভীর হতেই লক্ষ্মী গাই আবারও গোভূত হয়ে সে গোয়াল থেকে বেরিয়ে ছাগলের দলের দিকে এগিয়ে যায়, আর একটা আস্ত ছাগলকে খেয়ে ফেলে। এইভাবে প্রতিদিন রাতে সে একটি করে ছাগল, মুরগি, হাঁস খেতে থাকে। সকাল হলে রুমা খামারে গিয়ে দেখে রোজ একটি একটি করে তার পোষ্য কমে যাচ্ছে। কিভাবে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারে না। আমার এতগুলো মুরগি, হাঁস, ছাগল একে একে কোথায় চলে গেল? আমি এখন কি করে সংসার চালাবো? আর কিছুদিন গেলেই যে আমার খামার শূন্য হয়ে যাবে। এই কথা বলে রুমা গাছতলায় বসে খুব কাঁদতে থাকে। তখন সেই পথ ধরে যাচ্ছিল ওই তান্ত্রিক আর তার চেলা বঙ্কু। এই মেয়ে, তোর কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? আমার খামারের হাঁস, মুরগি, ছাগল এক এক করে শেষ হয়ে যাচ্ছে বাবা। এই কাজ তো শিয়ালেরও নয়, তাহলে তো রক্ত, পালক এইসব পড়ে থাকতো। কিন্তু কিভাবে একটি করে পোষ্য কমে যাচ্ছে আমি যে কিছুই বুঝতে পারছি না। চল তাহলে, আমাকে তোর খামারে নিয়ে চল। রুমা তান্ত্রিককে নিয়ে তার খামারে প্রবেশ করতেই তান্ত্রিক বুঝতে পারে যে এখানে কোনো অশরীরী প্রেতাত্মা লুকিয়ে আছে। রুমা তান্ত্রিককে ঘুরিয়ে চারিদিকটা দেখায়। যখন সে গোয়াল ঘরে নিয়ে যায় তখন লক্ষ্মী গাইকে দেখেই তান্ত্রিক বুঝে যায় যে এই গরুর মধ্যেই প্রেতাত্মাটি আস্তানা করেছে। এ কি, তান্ত্রিক এখানে কেন? আমায় একদম শান্ত থাকতে হবে, নইলে ওই তান্ত্রিক ঠিক ধরে ফেলবে যে আমি এখানেই আছি। তান্ত্রিক মনে মনে একটি ফন্দি আঁটে আর রুমাকে বলে, সবকিছুই স্বাভাবিক লাগছে বুঝলি। আমার মনে হয় তোর পোষ্যদের শিয়ালি নিয়ে গেছে। চল বঙ্কু, এবার আমাদের ফিরতে হবে। তান্ত্রিক গোয়াল থেকে বেরোনোর সময় বিড়বিড় করে মন্ত্র পড়ে হাতে মুরগির মাংসের একটা টুকরো নিয়ে আসে। তারপর সেটা মাটিতে ফেলে দিয়ে তারা কিছুটা এগিয়ে যেতেই যেই লক্ষ্মী মাংসটা খায় অমনি লক্ষ্মীর শরীর থেকে ডাইনি বেরিয়ে আসে, আর সাথে সাথেই ওই ডাইনি বন্দি হয়ে যায়। আরে, এটা তো সেই ডাইনি যাকে আমি বন্দি করেছিলাম। ও ওই কুয়ো থেকে বেরিয়ে পালালো কি করে?
বঙ্কু ভয়ে ভয়ে সেদিনের ঘটনার কথা তান্ত্রিককে জানিয়ে দেয়। তারপর সবকিছু শুনে তান্ত্রিক মন্ত্র বলে ডাইনিকে একটি কাঁচের বোতলে বন্দি করে ফেলে। ছাড়বো না কাউকে, একবার শুধু ছাড়া পাই, আগে তারপর তোর এই চেনার ঘর মটকাবো তান্ত্রিক। সেই সুযোগ দ্বিতীয়বার আমি তোকে দেব না ডাইনি। তারপর তান্ত্রিক ও তার চেলা বঙ্কু তাদের গ্রামে ফিরে ওই কুয়োর কাছে যায়, আর কুয়োর মধ্যে বোতলটা ফেলে দিয়ে মন্ত্রপুত একটি জবা ফুল ওই কুয়োর মধ্যে ফেলে দেয়। ডাইনি যেই হাত বাড়িয়ে গোয়ালার গলা টিপে ঘাড় মটকাতে যায়, অমনি সেই গোয়ালা দেবাদিদেব মহাদেবের রূপ ধারণ করেন। তখনই দেবাদিদেব তার ত্রিশূল হাতে তুলে নেন এবং ডাইনিকে তাড়া করতে থাকেন। কৈলাসপুর গ্রামের বেশিরভাগ মানুষই ছিল গোয়ালা। গরুর দুধ, দুধের তৈরি ছানা, নানা রকম মিষ্টি বিক্রি করে তাদের সংসার চলত। গোমাতার কৃপায় এই গ্রামের লোকজন শুধু দুধ বিক্রি করে বেশ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাত। সাথে সাথে এই গ্রামের লোক ছিল ভোলা মহেশ্বরের পরম ভক্ত। গ্রামে ঢোকার মুখেই ছিল ভোলা মহেশ্বরের এক বড় মন্দির, সেখানে নিত্য পুজো করা হতো। একদিন ভোরবেলায়, কি গো গিন্নি, হলো তোমার? তাড়াতাড়ি করে দুধ ছানা সব ভালো করে সাইকেলে বেঁধে দাও, ভোরের ট্রেনটা বেরিয়ে গেলে তো শহরে যেতে দেরি হয়ে যাবে। হ্যাঁ গো হ্যাঁ, আমি সব ভালো করে গুছিয়ে দিয়েছি। তুমি বেরিয়ে পড়লে আমিও তো মন্দিরে পুজো দিতে যাব। হ্যাঁ, আর শোনো, ফিরে এসে দুজন মিলে আরো বেশি করে মিষ্টি বানাতে হবে। শহরে আমাদের এই গ্রামের মিষ্টি বেশ ভালোই নাম করেছে গো। ঠিক আছে, এখন আমি এলাম। দুকা 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 দুকা। গ্রামের বেশিরভাগ মানুষই এই ভোরের ট্রেন ধরে শহরে দুধ ছানা মিষ্টি বিক্রি করতে যায়, আর রাতে ফিরে এসে নানা রকম সুস্বাদু মিষ্টি তৈরি করে। এইভাবে দিন কাটতে থাকে। কিন্তু একদিন হঠাৎ করে এই গ্রামের উপর নজর পড়ে এক ডাইনির। গ্রামের দক্ষিণ প্রান্তের শেওড়া গাছের উপর বসে সে এই গ্রামের উপর নজর রাখে আর বলে, এই গ্রামের দুধ ছানা মিষ্টির তো খুব নাম ডাক শুনছি, তাহলে আমাকেও তো একবার এই দুধের স্বাদ চেখে দেখতে হচ্ছে। পচা গলা মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, শরীরের একটু পুষ্টির দরকার। এবার এই গরুর দুধ খেয়েই আমার মনের স্বাদ মেটাবো। যেমন বলা তেমন কাজ। গভীর রাত নামতেই ডাইনি গ্রামের ভিতরে আসে, আর সবার প্রথমে সে যায় নিতাইদের গোয়াল ঘরে। নিতাইদের দুটি গরু দুটি তখন ঘুমিয়েছিল। কি সুন্দর নাদোষ নুদোষ দুটো গরু, দেখেই লোভ হচ্ছে, আর মনে হচ্ছে এর দুধ খুবই সুস্বাদু হবে। আজ আমি মন ভরে এদের দুধ খাবো। তারপর ডাইনি গরুর বাঁটে মুখ লাগিয়ে দুধ খেতে থাকে। সাথে সাথেই গরুগুলির ঘুম ভেঙে যায়, আর ডাইনিকে দেখে তারা তো প্রচণ্ড ভয় পেয়ে যায় আর জোরে জোরে চিৎকার করতে থাকে। তারপর দুধ খাওয়া হয়ে গেলে ডাইনি গোয়াল ঘর থেকে বেরিয়ে তার শেওড়া গাছের দিকে চলে যায়। আর রাত পেরিয়ে সকাল হতেই, কি গো শুনছ? তাড়াতাড়ি গোয়ালে চলো, তুমি বাছুরটাকে না ধরলে আমি দুধ কিভাবে দুই বলো তো? এদিকে সূর্যি মাথার উপরে উঠে গেল, এখনো মেয়েটাকেও একটু দুধ খাওয়ানো হয়নি। কি গো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ গো হ্যাঁ, চলো চলো চলো। তারপর তারা গোয়ালে গিয়ে দুধ দুইতে থাকে। কিন্তু এ কি কাণ্ড! তারা দেখতে পায় দুধের রং নীল হয়ে গেছে। হ্যাঁ গো, তুমি দেখতে পাচ্ছ দুধের রং এমন নীল হয়ে গেছে কেন গো? এমনটা তো এর আগে কখনো হয়নি। গরুটার কি কোনো রোগ হলো না কি গো?
গরুটা মনে হয় ঘাসের সাথে অন্য কিছু খেয়ে ফেলেছে, তাই এমন হয়েছে। তুমি কিছু চিন্তা করো না, কিছু হবে না। যাও, তুমি এই দুধ জাল দিয়ে মেয়েটাকে খাইয়ে দাও। মালিনী গরুর দুধ জাল দিয়ে মেয়েকে খাওয়াতেই তাদের মেয়ে প্রচণ্ড চিৎকার করে কাঁদতে থাকে। কিছুতেই তারা মেয়েকে চুপ করাতে পারে না। তারপর তারা দেখতে পায় তাদের গরুগুলোর গায়ে কি যেন দাগ ফুটে উঠেছে, আর গরু দুটি কেমন যেন নিস্তেজ হয়ে পড়েছে। কাল ওই গরুর দুধ খেয়ে আমার মন প্রাণ একেবারে জুড়িয়ে গিয়েছিল, আর আজ একটা গোয়াল থেকে নয়, বেশ কয়েকটা গোয়াল থেকে গরুর দুধ চুরি করে খাবো। আর রাত গভীর হতেই ডাইনি গ্রামের ভিতরে আসে। তারপর এক গোয়ালের গরুর দুধ খেয়ে যায় অন্য গোয়াল ঘরে। এইভাবে সে একের পর এক গোয়াল ঘর থেকে গরুর দুধ চুরি করে খেতে থাকে। আর যে যে গোয়াল থেকে সে দুধ চুরি করে খায়, পরের দিন সকালে সেই গরুগুলোই নীল রঙের দুধ অর্থাৎ বিষাক্ত দুধ দিতে থাকে। আর সেই দুধ খেয়ে গ্রামের সব মানুষ অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তারা কিছুতেই বুঝতে পারে না এ কি সমস্যায় পড়লাম বলো তো নিতাই। আজ পর্যন্ত এমনটা কখনো হয়নি। গ্রামের সব গরুর এ কি রোগ হলো বলো তো? সব গরুগুলো একসাথে এমন নীল দুধ কেন দিচ্ছে? আর সেই দুধ খেয়েও তো সবাই অসুস্থ হয়ে পড়ছে গো। গ্রামের কোনো ডাক্তারও এ রোগের কারণ ধরতে পারছে না। কি যে হলো! ঠিক বলেছিস রামু, এই গরুর দুধ নেই আমাদের কারবার। এখন যদি গরুগুলো অমন নীল বিষাক্ত দুধ দেয়, তাহলে তো কারবার সব লাটে উঠবে। এক কাজ করি, গায়ের মোড়ল মশাইকে বলে আমরা শহর থেকে বড় কোনো ডাক্তার আনার ব্যবস্থা করি, তাতে যদি গরুগুলোকে সুস্থ করা যায়। এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। কিন্তু গাছের মগডালে বসে ডাইনি তাদের সমস্ত কথা শুনতে থাকে আর বলে, শহরের বড় ডাক্তারও এই রোগের কারণ ধরতে পারবে না। এতদিন তো শুধু গরুর দুধ চুরি করে খাচ্ছিলাম, কিন্তু আজ থেকে একটা একটা করে জ্যান্ত গরুই হবে আমার রাতের খাবার। প্রথমে দুধ খাবো, তারপর ওই গরুর মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে আমার পেট ভরাবো। সেই কথা মতো রাত হতেই ডাইনি গ্রামে ঢুকে রামুদের গোয়াল ঘর থেকে তাদের গরুটিকে তুলে নিয়ে চলে যায়। আর সেই শেওড়া গাছে বসে পা দোলাতে দোলাতে গরুটির কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। পরের দিন সকালবেলা, ওগো, এ কি সর্বনাশ হলো গো! আমাদের মিনা গাই যে আমাদের গোয়ালে নেই। নেই মানে? কি বলছো তুমি? কোথায় গেল? তারপর রামু গ্রামের কিছু লোকজন নিয়ে মিনা গাইকে খুঁজতে বেরোয়। খুঁজতে খুঁজতে তারা শেওড়া গাছের তলায় এসে দেখে গাছের নিচটা রক্তে ভেসে যাচ্ছে আর পড়ে রয়েছে কিছু হাড়গোড়। এটা যে আমার মিনা গায়ের গলার ঘন্টা, কিন্তু ওকে এমন নৃশংসভাবে কে মারলো? এইভাবে প্রত্যেক দিন রাতেই গ্রাম থেকে একটা করে গরু উধাও হতে থাকে। আর পরের দিন সকালে শুধু খুঁজে পাওয়া যায় তাদের হাড়গোড়। গ্রামের সব লোক এইসব দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এসব কি ভুতুরে কাণ্ড ঘটছে? গ্রামে এমন তো এর আগে কখনো হয়নি। চলো আমরা সবাই মিলে গ্রামের শিব মন্দিরে বড় করে পুজোর আয়োজন করি। একমাত্র তিনিই পারেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। তারপর সেই সন্ধেবেলায় গ্রামের সব লোক মিলে খুব ধুমধাম করে ঢাক ঢোল বাজিয়ে ভোলা মহেশ্বরের পুজো করে। আর পুজো শেষ হতেই নেমে আসে বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি। এই অসময়ে এমন ঝড় বৃষ্টি কেন? তবে কি ভগবান আমাদের ডাক শুনেছেন?
হে মহেশ্বর, আপনি আমাদের গ্রামকে রক্ষা করুন বাবা, রক্ষা করুন। এই কথা বলে সবাই যে যার বাড়ি চলে যায়। এরপর রাত গভীর হতেই সেই গ্রামে প্রকট হন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই গ্রামের প্রতিটা মানুষ আমার পরম ভক্ত। তারা অত্যন্ত ভক্তি আর নিষ্ঠার সঙ্গে আমার পূজা করে। ওই ডাইনির হাত থেকে আমাকে এই গ্রামকে রক্ষা করতেই হবে। তারপর মহাদেব এক গোয়ালার রূপ ধারণ করে নিতাইদের গোয়াল ঘরে গিয়ে লুকিয়ে থাকেন। আর সেই রাতে ডাইনিও নিতাইদের গোয়ালেই গরু চুরি করতে আসে। তারপর যখনই ডাইনি গরু ধরতে যায়, ঠিক তখনই ওই গোয়ালা ডাইনির হাতটা খপ করে চেপে ধরে। এটা আবার কে রে? কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো? বেটা চুনোপুটি গোয়ালা, তুই কিনা এসেছিস এই ডাইনিকে আটকাতে? আজ এই গরুটার সাথে তোরও ঘাড় মোটকে রক্ত চুষে খাবো। এই বলে ডাইনি যেই হাত বাড়িয়ে গোয়ালার গলা টিপে ঘাড় মটকাতে যায়, অমনি সেই গোয়ালা দেবাদিদেব মহাদেবের রূপ ধারণ করেন। ডাইনি, তোর এত বড় সাহস! তুই কিনা এই নিরীহ পশুগুলোর ওপর এমন ভাবে অত্যাচার করিস! আজ তোকে এমন শিক্ষা দেব, তুই সারা জীবন মনে রাখবি। তখনই দেবাদিদেব তার ত্রিশূল হাতে তুলে নেন এবং ডাইনিকে তাড়া করতে থাকেন। আমায় ছেড়ে দিন বাবা ভোলা মহেশ্বর, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এই ভুল করব না। আমি আর কখনো এই গ্রামের ত্রিসীমানাতেও আসবো না। তারপর ডাইনি সেই গ্রাম থেকে পালিয়ে আবারও শ্মশানে চলে যায় এবং দেবাদিদেব নিতাইয়ের স্বপ্নে দেখা দেন ও তাকে বলেন, ওঠো নিতাই, আজ থেকে এই গ্রাম আবারও সুরক্ষিত। উঠে দেখো, তোমাদের ওই গরুগুলো একদম সুস্থ হয়ে গেছে। আর শোনো, আজকের পর থেকে এই গ্রামের প্রত্যেকটা গরুকে আমি রক্ষা করব। কোনো গরুর বাছুর হবার পর সেই গরুর প্রথম দুধ তোমরা আমার মাথায় ঢেলে পুজো দিয়ে আসবে। আমার আশীর্বাদ এই গ্রামের উপর সব সময় থাকবে। ভোর রাতে এমন একটি স্বপ্ন দেখে নিতাইয়ের ঘুম ভেঙে যায়। আর দিনের আলো ফুটতেই সে তার স্বপ্নের কথা গ্রামবাসীদের জানায়। আর তারপর থেকেই কৈলাসপুর গ্রামে কোনো গরুর বাছুর জন্মানোর পর সেই গরুর প্রথম দুধ তারা ভোলা মহেশ্বরের মাথায় ঢেলে আসে। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো শর্মিলা, মোহনা, অর্ফত, রজত, ফাহিম, মৃত্তিকা, মাম্পি, শিয়াম, টুম্পা, মিম, চাঁদনি, মাহিম, রীতা, সোনম, পাওলি। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদের নাম বাছাই করা হবে। তাই ফেয়ারি টুনস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন। তাতেও আপনার নাম থাকতে পারে, না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।